ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 199তম এপিসোডে। আমি রাসেল আছি, সাথে শুনছেন ভূত.com। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব। আশা করছি এই অডিও ক্লিপটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। বরাবর মতো আমরা অবশ্যই ভালোর দলে আছি এবং আপনিও আছেন ভালোর দলে। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার নানা বাড়িতে আর কি আমার এক চাস্তো নানার সাথে ঘটনাটা ঘটেছে। এমন কি আমার নানা বাড়ির যে আশেপাশে 5-6 গ্রাম আছে, সেই গ্রামগুলোতেও এই ঘটনাটা অনেকটা সবাই জানে আর কি। মানে ওই বলা চলে না, মানে এই এক এক জায়গায় এক একটা ঘটনা অনেক জনপ্রিয়। তো ঘটনাটা আর কি ওই অঞ্চলে, আমার নানা বাড়ির অঞ্চলে অনেক জনপ্রিয় আর কি। তো আমি আমার নাম প্রকাশ করার পর আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ ইয়ামিন। আমি নরসিংদী মাধবদী থেকে। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আগে বেশ কিছু স্টোরি আপনি Booth.com এ শেয়ার করেছেন, তো সেই জন্য ঘটনায় যাচ্ছি। ঘটনাটা ঘটে আমার চাস্তো নানা, ওনার নাম হচ্ছে আঞ্জু মিয়া। তো আঞ্জু নানার সাথে ঘটনাটা ঘটে। ঘটনার সময়কাল 1980 শতকের দিকে কিংবা 70। মানে আঞ্জু নানা যখন ঘটনাটা বলছে, তো সেই দিক দিয়ে তো উনি অনেকটা বৃদ্ধ। তো ওনার ঘটনাটা মানে সময়কালটা আর কি তেমন একটা মনে ছিল না, কিন্তু অন্যান্য মানুষের কাছ থেকে ঘটনাটা আরো স্পষ্ট ভাবে আর কি জানতে পারছি যেটা, তো সেটাই এখন শেয়ার করছি। আঞ্জু নানা যখন ওই সময়কালে বাসায় চাষবাস করতো আর কি। তো চাষবাস করাকালীন অবস্থায় সেই সময়টা ছিল ধানের মৌসুম। তো উনি ধান চাষ করে, ধান চাষ করার পর উনি সেই ধানগুলোকে বেশ যত্ন করতে থাকে এবং একটা সময় ওনার ফসলি জমিতে বেশ ভালো ফসল হয়। তো ধানগুলো পেকে যাওয়ার পর কাটার প্রস্তুতি নিচ্ছিল। তো ওই নানা বাড়ির সেই গ্রামে আরো একজন লোক ছিল, যিনি নাকি এই অন্যের কিছু ভালো কিছু হলে আর কি সেদিকে আর কি নজর যায়, এরকম কিছু লোক থাকে না, ওই রকম একটা লোক ছিল। তো ওনার নামটা প্রকাশ করছি না, ওনার একটা ছদ্মনাম দিচ্ছি, ধরেন কবির মিয়া আর কি। তো ওই কবির মিয়া আঞ্জু নানার খেতে আর কি ওনার কবির মিয়ার পালিত দুটো গরু ছেড়ে দিয়ে যায় আর কি একদিন রাত্রিবেলা। তো আঞ্জু নানা যখন ভোরে ওঠে এবং দেখে ওনার ধানি জমি আর কি, মানে পাকা ফসল ও বেশ খানিকটা খেয়ে ফেলেছে এবং তখনও খাচ্ছিল আর কি ওই গরু দুটা। তো আঞ্জু নানা গরু দুটাকে দেখে চিনতে পারে এবং চিনার পর আঞ্জু নানা যেটা করে আর কি, ওই গরু দুটাকে অনেকটা তাড়িয়ে দেয়। তো এটা গেল প্রথম দিনের ঘটনা। তো দ্বিতীয় দিন একই অবস্থায় আর কি আঞ্জু নানার জমিতে ধানি ফসলে সেই কবির মিয়া আর কি আবার গরুগুলো ছেড়ে যায়। তো গরুগুলো ছেড়ে যাওয়ার পর আঞ্জু নানা যেটা করলো, আবারও পরের দিন যখন ফজর নামাজে সময় হয়, তো আঞ্জু নানা যখন ঘুম থেকে ওঠে দেখে বাড়ির পাশে যেহেতু ধানি জমি ছিল না, তো উনি আর কি দেখে যে আবারও দুটো গরু আর কি ধান খাচ্ছে এরকম আর কি। তো আঞ্জু নানা যেটা খেয়াল করলো যে বেশ সময় তো সজাগ থাকি, মানে ওই সময় কালেও ওনারা বেশ আড্ডাবাজ ছিল আর কি, ওনারা অনেক আড্ডা দিত ওনাদের সমবয়সী যারা ছিল সবাই মিলে। তো উনি প্রায় ওই সময়কালে আর কি রাত
12টা-1টার দিকে ঘুমাতো। তার মানে 12টা-1টার পরে আর কি এই গরুগুলো ছেড়ে যায় এখানে। তো যেটা হয় আর কি, আঞ্জু নানা এবার কবির মিয়ার ওই গরুগুলাকে খুব ভালো করে আর কি মারে। তো মারার পর গরুগুলোর চোখ দিয়ে আর কি পানি পড়ছিল এমনটা। তো সেই গরুগুলোকে আর কি খোয়ারে দিয়ে দেয় আর কি। তো সেই খোয়ার থেকে কবির মিয়ার অনেক টাকা লাগে সেই গরুগুলোকে নিয়ে যেতে তার বাসায়। তো কবির মিয়া সেখানে অনেক টাকা দিয়ে সেই গরুগুলোকে নিয়ে যায় এবং আঞ্জু নানা খুব যখন ওই গরুগুলোর উপরে ছাড়ে তখন একটা সময় আর কি ওই কবির মিয়ার বাড়ির উঠানে দেখে যে কবির মিয়া ওই গরুগুলোকে আর কি মলম জাতীয় কিছু একটা লাগাচ্ছিল শরীরে। তো আঞ্জু নানার এত পরিমাণ রাগ হয়েছিল যে ওই গরুগুলোকে এইভাবে মারে যে ওই গরুগুলার শরীরের চামড়া পর্যন্ত আর কি ছিলে যায়। তো সেখানে আর কি মলম লাগাচ্ছিল এবং কবির মিয়াও কাঁদছিল, গরুগুলো কাঁদছিল আর কি এরকম। তো আঞ্জু নানা আর কি উনি এই জিনিসটা ফিল করলো যে হ্যাঁ ঠিক আছে, এখন আর কবিরের গরু আসবে না, কবিরের একটা উচিত শিক্ষা হয়েছে। তো যেটা হয় আর কি, এই আঞ্জু নানা একটু নিশ্চিন্ত হয়ে সেদিনের মতো বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পর আঞ্জু নানা আর কি সেদিনও একই ভাবে আড্ডা দিয়ে আর কি ওনাদের বেশ সময় হয়ে যায়। তো বেশ রাত হওয়ার পর আঞ্জু নানা যে এখন তো বেশ রাত হয়েছে, তো এখন তো ঘুমিয়ে পড়বো, তা আজকে আর ঘুমাবো না, আজকে লাস্ট একটু দেখি যে কবির আবারও গরুগুলাকে আনে বা নাকি, বা কবিরের আরো অন্য গরু ছিল সেগুলোকে এনে আমার ডাইনিং জমিতে ছাড়ে নাকি, এমনটা আর কি। মানে আঞ্জু নানার এমন চিন্তা ভাবনা ছিল যে যেহেতু কবির মিয়ার গরুগুলোকে অনেক মেরেছি, তো কবির মিয়ারও একটা রাগ ক্ষোভ থাকতে পারে সেই দিক দিয়ে, যদি কবির মিয়া আবারও গরু আমার খেতে এনে ছেড়ে দেয় তাহলে তো ওই গরুগুলো আমার দানি জমি খেতে শুরু করবে, তো সেদিক দিয়ে আমার অনেকটা লোকসান হবে। তো আজ হাতে নাতে আর কি কবির মিয়াকে এবং কবির মিয়ার গরুকে ধরব, আজ আর ঘুমাবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আঞ্জু নানা ওইখানে আর কি ওনার বাড়ির আঙিনায় থেকে আর কি মানে দেখা যাচ্ছিল একটা গাছের নিচে বসে চাঁদনি রাত ছিল ফর্সা, তো চাঁদের আলোতে ফসলি জমিটা স্পষ্ট দেখা যাচ্ছিল বেশ। তো উনি বসে আছে হাতে একটা লাঠির মতো নিয়ে। তো যেটা হয় আর কি, আঞ্জু নানা অনেক সময় বসে থাকার পর ওনার একটু তন্দ্রার মতো চলে আসে, একটু ঘুম ভাব পায়। তো হঠাৎ যখন ঘুম ভাব পায়, উনি ঘুম ভাবটা কাটিয়ে যখন ভালো করে চোখ মেলে তাকায় তার ধানি জমিতে, তখন দেখে আর কি যেটা যে দুটো কালো গরু ওনার ধানি জমিতে ধান খাচ্ছে। আঞ্জু নানা এটা দেখে বলল, একটু ঘুমিয়ে পড়েছি, এই ফাঁকে কবির মিয়া তার গরু দিয়া চলে গেছে, এরকম একটা অবস্থা। তো আঞ্জু নানার বেশ রাগ হয় এবং উনি ওনার হাতে লাঠি নিয়ে সেই গরুগুলোকে তাড়া করতে থাকে এবং গরুগুলো দৌড়ে দৌড়ে ওই গ্রামের যে চক আসছিল ওই চকের আর কি বিলের দিকে চলে যাচ্ছিল। তো বিল বলতে ওইখানে অনেক নিচু জমি আর অনেক পরিমাণে পানি জমে থাকে, তো সেখানে আর কি কোনো কিছু আবাদ করা হয় না, কোনো ফসলাদি হয় না। তো সেটা আর কি সেখানে মানুষ মাছ এরকম কিছু ধরে, মাছ বা হাঁস পালন করে ওই জায়গাতে। তো আঞ্জু নানা আর কি সেই দেখলো, খেয়াল করে যে ওনার তারা খেয়ে গরুগুলা ওই দিকে চলে যেতেছে। তো ওই দিকে চলে যাওয়াতে আঞ্জু নানা যেটা করলো, মানে তখন ওনার তেমন কোনো হুঁশ জ্ঞান ছিল না, উনি একটাই কথা যে ওই গরুগুলোকে আবারও গতকালের মতো বেধড়ক মারতে হবে, নয়তো
কবির মিয়ার শিক্ষা হবে না। তো ওনার মাথাতে তেমন সেন্স ছিল না। একটা সময় দৌড়াতে দৌড়াতে যখন আঞ্জুনানা আর কি সেই বিলের পাড়ে এসে চলে আসে, তো উনি দেখলো ওনার সামনে আর কোনো গরু নাই। এন্ড আঞ্জুনানা খুব শকড হয়ে যায়, রাসেল ভাই, যেটা হয় আর কি, যে আমি তাহলে কার পিছনে দৌড়াইছে। এমন না যে গরুগুলা অনেক দূরে দৌড়াচ্ছে, জাস্ট গরুগুলা আর কি আঞ্জুনানার কাছ থেকে নাকি 10-15 হাত দূরে দৌড়াচ্ছিল এবং চাঁদের আলোয় স্পষ্ট গরুগুলোকে দেখা যাচ্ছিল। কিন্তু আঞ্জুনানা মানে মানুষ দৌড়ায় বা যাই করে চোখের পলক ফেলে না, মানে চোখের পলক ফেলতে না ফেলতে দেখে সামনে কিছু নেই, মানে ওই গরুগুলো একদম বেনিস্ট। তো আঞ্জুনানা ওইখানে অনেকটা শকড হয়ে যায় এবং বলে গেল কই গরুগুলা। তো উনি আশেপাশে দেখলো কোনো কিছুই নাই এবং উনি যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে অনেক ফসলি জমি এবং সামনে আর কি বিল, মানে আর 10-15 হাত গেলেই বিল, ওই পানির জলাশয়ের মতো আর কি। তো যেটা হয় আর কি, আঞ্জুনানা তো অনেকটা ভয়ে পেয়ে যায়। তো এর মধ্যে দিয়ে উনি শুনতে পায়, তোকে অনেকদিন পরে পাইছি, আজ তুই কোথায় যাবি, এরকম একটা আর কি শব্দ শুনতে পায়। তো এই কথাটা শোনার পর আঞ্জুনানা আরো বেশি ভয় পেয়ে যায় এবং উনি পরে খেয়াল করে যে কবির মিয়ার বাড়ির দিকে তো ওই গরুগুলা গেল না, গরুগুলো আমার তাড়ানি খেয়ে এই বিলের দিকে কেন চলে আসলো, আর গরুগুলা গেলে কই। আর ওনার এই কথাটা শোনার পর মানে কাউকে না দেখতে পেয়ে আঞ্জুনানা আরো ভয় পেয়ে যায় এবং উনি বাড়ির দিকে ফিরতে থাকে। তো উনি ওনার যে গুরুজন আছে, বাবা মা বা দাদা দাদি, ওনাদের কাছ থেকে শুনছে যে কোথাও কোনো প্রেতাত্মার কবলে বা এরকম অশরীর কবলে পড়লে তো দৌড় দিবে না, পিছন ফিরে দৌড় দিবে না, হেঁটে আসবা। দৌড় দিলে সেখানে তোমাকে মেরে ফেলার বা তোমাকে ধরে ফেলার এমন একটা সিচুয়েশন হয়। তো এই আর কি এরকম একটা কথা। তো আঞ্জুনানা পিছন ফিরে আর কি হারছিল। তো ওনার কাছে যেটা ছিল আর কি ওই সময় নাকি ওই বিড়ির মতো, তো বিড়ি ওই সময়কালে আর কি অনেক দামি কিছু ছিল, তো ওইটা ছিল এবং ম্যাচও ছিল আঞ্জুনানার কাছে। তো নানা যেটা করে উনি একটা বিড়ি আর কি জ্বালায়। তো জ্বালানোর পর আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে এবং একটা সময় দেখে ওনার পিছন থেকে মানে ওনার পাশ ঘেঁষে সামনের দিকে একটা সাদা ঘোড়া দৌড়ে চলে গেল আর কি। তো ঘোড়া আসাটা ইম্পসিবল এই দানি জমিতে। তো দৌড়ে অনেক দূরে চলে গিয়ে একদম মানে হাওয়া হয়ে গেল। তো আঞ্জুনানা এগুলো দেখছিল এবং ভয় পাচ্ছিল এবং ওই কথাটা শোনার পর আরো ভয় পাচ্ছিল। তো যেটা হয় আর কি, এই ঘোড়াটা চলে যাওয়ার পর আঞ্জুনানা প্রায় ওনার বাড়ির বেশ কাছাকাছি চলে আসে, মানে আরো 5-7টা ধানি জমির পর আর কি উনি ওনার বাড়িতে চলে আসবে। তো এই সময় দেখে ওনার পাশে একটা বৃদ্ধ মহিলা মতো বরকা পরে আর কি কেউ, মানে বৃদ্ধ মহিলা বলতে বললাম কেন যে আঞ্জুনানা এরকম ভাষ্যমত করেছিল যে বরকা পরে মানে কুজো হয়ে কেউ ওনার পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ওনার সামনে হাঁটছিল এবং ওনার সামনে গিয়ে ওনার থেকে 10-12 হাত ডিস্টেন্স রেখে আর কি ওই বৃদ্ধ মহিলাটা হাঁটছিল। তো কোনো যুবতী বা কোনো জোয়ান মেয়ে আর কি কুজো হয়ে হাঁটবে না নিশ্চয়ই, এবং ওই মহিলাটা আর কি মানে কুজো হয়ে হাঁটছিল। তো আঞ্জুনানা ভাবলো যে আর যাই হোক এটার পিছনে আর কি আমি অন্তত পক্ষে বাড়ির দিকে যাব। তো একটা সময় আর কি দেখছিল যে ওই বৃদ্ধ মহিলাটার মানে পাশাপাশি আসতে পারছিল না আঞ্জুনানা, মানে উনি যতই জোরে বা আস্তে হাঁটুক না কেন মানে ওই মহিলার কাছ থেকে ওই আঞ্জুনানার ডিস্টেন্সটা ওই 10-15 হাতই থেকে যায়। তো যেটা হয় আর কি একটা সময় আঞ্জুনানা এরকম ওই যে 4-5 ক্ষেত কাছাকাছি যখন চলে আসে ওনার বাড়ি, আর 4-5টা দানি জমির পরে আর কি ওনার বাড়িটা দেখা যাচ্ছিল।
তো উনি যেটা করেন, উনি ওইখানে আসার পর খুব জোরে একটা দৌড় দেয়। তো জোরে একটা দৌড় দিয়া মানে উনি ওনার বাড়ির আঙিনায় আসা চিৎকার দিয়ে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর উনি সেন্সলেস হয়নি। তো তখন আরো একটা মানে একটা মানে কাউকে না দেখতে পেয়ে একটা আওয়াজ শুনতে পায়, যে খুব ভয়ঙ্কর একটা আওয়াজ, যে আর তুই বেঁচে গেলি, কিন্তু অন্য কোনো দিন যদি তুই আমাদের কবলে পড়স তাহলে আর বাঁচতে পারবি না, এমনটা আর কি সেই আওয়াজে শুনতে পায়। তো যেটা হয়, আঞ্জুনানা এই ভয়ঙ্কর শব্দটা শোনার পরে উনি সেন্সলেস হয়ে যায়, এবং ওনার বাড়িতে যখন উনি চিৎকার দিয়ে এসে পড়ে, তো এই শব্দটা ওনার ছেলে মেয়ে এবং ওনার যেই স্ত্রী জনা ছিল ওনারা শুনতে পায়, এবং শুনতে পাওয়ার পর ওনারা দরজা খুলে দেখে আঞ্জুনানা মাটির উঠানে পড়ে আছে। তো ওনাকে ঘরে নিয়ে যায়, এবং পরের দিন সকালে যখন ওনার সেন্স ফিরে, তো যখন ওনাকে এই সব ব্যাপারে জিজ্ঞাসা করো যে কেন তুমি এইভাবে চিৎকার দিয়ে বাড়িতে পড়ে গেলা বা কি হয়েছিল তোমার, তো আঞ্জুনানা যেটা বলছে যে এই ঘটনাটা পুরোপুরি আঞ্জুনানা সবার সাথে শেয়ার করে, এবং এরকম 4-5 গ্রাম এই ঘটনাটা একদম রটে যায়। এবং ওই সময় আর কি এই ঘটনাটা, এবং কি এখন পর্যন্ত অনেক মানুষ এই ঘটনাটা জানে ওই এলাকায়। তো এই ঘটনার পর আর কি আঞ্জুনানাকে বলছিল যে একটা হুজুর দেখাবে। তো সেই হুজুরের কাছে যখন নিয়ে যায়, তখন সেই হুজুর বলছে যে এটা এক ধরনের জিন, এই জিনটাকে গো জিন বলা হয় বা গো ভূত বলা হয়। মানে এরা শুধু গরুর বেশ ধরে আর কি মানুষকে দূরে নিয়ে এরকম নির্জন জায়গায় নিয়ে মেরে ফেলে বা কাদা মাটিতে পুঁতে ফেলার পর একটা সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হলে মানুষটা মারা যায়, এরকম একটা জিন। তো তাদের কবলে আর কি নাকি আঞ্জুনানা পড়ছিল। তো সেই হুজুর যেটা বলে যে হ্যাঁ ওনার কোনো সমস্যা নেই, ওনাকে আর কি কোনো কিছু আসর টাসর করে নাই, বাস্ট ওনাকে নিয়ে আর কি মেরে ফেলার বা এরকম কোন একটা কিছু ছিল। তো ওই কালো বরকা পরিহিত মহিলাটা হোক আর যাই হোক ওনাকে হেল্প করে, মানে ওই অশরীরী হোক বা শারীরিক, মানে অশরীরী হওয়ার সম্ভাবনা বেশি। তো ওইটা যদি হেল্প না করতো তাহলে হয়তো বা আঞ্জুনানা আর কি আর বেঁচে ফিরে আসতো না, এমনটা জানায় ওই হুজুর। তো বলে ঠিক আছে, আমি কিছু পানি টানি ফুরে দিচ্ছি এবং ঠিক হয়ে যাবে। তো এই ছিল আঞ্জুনানার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি ভালো লাগে রাসেল ভাই তাহলে অবশ্যই শেয়ার করবেন। এন্ড আপনার ভাইকে জানাই সালাম, জানাই রাসেল ভাইকে সালাম। আরো কিছু মানুষ আছে যাদেরকে খুব মনে পড়ে। রহমান ভাই ছিল, উনি যখন প্রবাস থেকে অডিও ক্লিপ পাঠাতো তার ঘটনাগুলো শুনতে অনেকটা ভালো লাগতো। আমরা হয়তো বা তেমন একটা গুছিয়ে ঘটনা বলতে পারি না, তাই যখন আমাদের ঘটনা রাসেল ভাইয়ের অনুষ্ঠানে শেয়ার হয় তখন অনেক মানুষ অনেক মন্তব্য করে যে ভাই ঘটনা ভালো লাগছে না, এই কিভাবে কথা বলছে। আমরা হয়তো বা কথা যেমন ভাবে বলতে পারি না গুছিয়ে, কিন্তু জানি যখন রাসেল ভাই আছে তখন আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো খোদা হাফেজ রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Booth.com with Russell 199তম এপিসোড চলছে, শুনছেন Booth.com। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা একটার পর একটা ঘটনা পড়ে যাচ্ছি। আপনারা সবাই 200তম এপিসোডের প্রস্তুতি নিচ্ছেন নিশ্চয়ই, আমরাও প্রস্তুতি নিয়ে যাচ্ছি। জানি না কতটুকু আপনাদের আনন্দ দিতে পারবো, আপনাদের কতটুকু
ভালো লাগাতে পারবো, কিন্তু আজকের এপিসোডটি কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। স্বাধীন মিউজিক অ্যাপের যে কমেন্ট সেকশন সেখানে কমেন্ট করুন, এবং মেসেজে গেলে আপনারা দেখতে পাবেন স্বাধীন মিউজিক অ্যাপ বলছে যে আপনারা 5 স্টার রেটিং দিয়ে চাইলেই 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যেতে পারেন। তাহলে কিন্তু দারুণ, তাই না? প্রত্যেক শুক্রবারে নতুন নতুন এপিসোড, প্রত্যেক রবিবারে নতুন একটি ঘটনা। কেমন হয় যদি সাবস্ক্রিপশনটা হয়ে যায় 1 বছরের জন্য? দেরি করবেন না, ফার্স্ট 5 স্টার রেটিং দিয়ে ফেলুন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি গাজীপুর কোনাবাড়ি থেকে আসলাম আহমেদ জয় বলছিলাম। আমার সাথে এক বড় ভাইয়ের পরিচয় হয়। তার বাসা হলো আপনার নেত্রকোনা কেন্দ্র থানার। ওনার কাছে মানে ভয়াবহ কিছু ঘটনা আছে, ওনার কাছ থেকেই শুনি আমরা। হ্যাঁ শুভ ভাই, শুরু করেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিবলি আহমেদ শুভ। আর দেশের বাড়ি আপনার নেত্রকোনা কেন্দুয়া থানার চিরাং ইউনিয়ন, গ্রাম চিথুলিয়া। এটা অনেক দিন আগের এক ঘটনা, যেটা আমার বাবার সাথে ঘটেছে। কারণ আমার বাবা তো আপনার একজন কৃষক ছিল, তার অনেক গরু টরু নিয়ে একদিন হঠাৎ করে বাড়ি, আমাদের এলাকা বাড়ি বলতে আপনার যেদিকে পানি আসে বেশি ওইদিকে মানে প্রায় 20 থেকে 30টি গরু নিয়ে ওইখানে মানে যেটাকে আমরা বলি জিরাত করতে যায়, মানে ওইখানে কৃষি কাজ করে, অনেক গরু থাকে, গরুর ফার্ম বললেই চলে। তারপর ওইখানে জমি টমি সবকিছু লাগানোর পরে ওইখান থেকে কিন্তু আগে মেশিন দিয়ে পানি দেওয়ার মতো কোনো অপশন ছিল না, কারণ তখন মেশিন সচরাচর আসে নাই। নদী থেকে ছোট করে খাল করে ক্ষেতের মধ্যে পানি দিতে হয়। তখন এইভাবে অনেক দিন ধরেই তারা ওইখানে তাদের কাজ করতেছে। হুট করে একদিন ওইখানে আপনার আবার দিনের বেলা অনেক রোদ থাকে, তার জন্য দিনের বেলা ক্ষেতের মধ্যে পানি দিতে খুব কষ্ট হয়। তার জন্য রাতের বেলায়, কারণ তখন রোদ থাকে না, গরম লাগে না, আপনার আনুমানিক রাত 2টা থেকে 3টা দিয়ে আপনার ক্ষেতের মধ্যে পানি দিতে যায়, যাতে সকাল পর্যন্ত তারা পানি সেচা ক্ষেতের মধ্যে পানি দিতে পারে। এইভাবে হঠাৎ করে একদিন রাত 3টার দিকে ক্ষেতে এক সাইডে একজন পানি দিতেছে, আবার ঠিক এর অন্য সাইড দিয়ে প্রায় এখান থেকে ওইখানে প্রায় 10 মিনিটের রাস্তা, হাইটে আসলে 10 মিনিট লাগবে, এতটুকু গ্যাপ রেখা তারা পানি দিতেছিল। তারপরে হঠাৎ করে মানে আব্বারে এক চাচার নাম হয়েছে আপনার ডিপডি, বলতেছে ডিপডি চাচা আসো ওইদিকে। পরে বলতেছে হ্যাঁ বাতিজা আসি। তাহলে তো পানি দিতে থাকো খেতে যতক্ষণ দেওয়া যায়, যতক্ষণ সকাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি দিব। পরে এইভাবে 2-1বার ডাক দেওয়ার পরে বলতেছে হ্যাঁ আমি আসি, চিন্তা করিস না। কিন্তু তারপরের বার একবার ডাক দিছে আব্বাই যে চাচা আসো। পরে উনি বলতেছে যে না, মানে উনি কিছুই বলতেছে না। তখন 2-3বার ডাক দেওয়ার পরে বুঝতেছে না এখানে কোনো হয়তো বা সমস্যা হয়েছে। আবার ওইদিকে ঝামেলা হয়ে অনেক কি একটা শব্দ আসতেছে, ভয়ঙ্কর যেটা শব্দটা, ওই রকম একটা শব্দ আসতেছে। দুজন মারামারি লাগলে যেমনি একটা সাউন্ড আসে এরকম সাউন্ড। পরে ক্ষেতের ওই মোড়া থেকে আস্তে আস্তে হাইটা তখন রাত নাকি বাজে প্রায় 4টা, মানে ফজরের আগ মুহূর্তে। তখন আব্বা ওই দিক দিয়ে পানির শেষ রাইখা এদিক দিয়ে আসতেছে মামারে চাচারে দেখবার। হাইটা আইসা দেখে এখানে তার চাচা নাই। তখন তো মানে একবারে বেক্কেল হয়ে গেছে। এখানে তো কোন কথা বললো আমার না বইলা আমার চাচা আমার এখানে রাইখা চলে গেল, তার জন্য আব্বা খুব কষ্ট পাইছে মনে মনে। তারপরে হুট করে দেখে কি যেখান থেকে পানিটা তুলে ওই দিক দিয়ে অনেক কাদা আছে, কিন্তু ওই কাদার মধ্যে পুরাটা শরীর ঢুকে হেলাইছে। শুধু মাথার চুলটি থেকে একটু কপালটা বাইর করে রাখছে। পরে তো দেখছে যে এরকম অবস্থা। পরে তারে 2জনে মিলে পরে আরো 2জনে ডাক দিছে। তারা আইসা ওই পুকুর থেকে ডাক দিয়ে টাইনার তুলছে। ধাম দিয়ে তোলার পরে শরীর অনেক জ্বর আসছে,
মানে আমার দাদা, আমার যিনি আমার আব্বার কাকা লাগে উনি, ওনার শরীরে ঘায়ে অনেক জ্বর আসছে, ওষুধ খাওয়াইতেছে, ভালো হয় না, অনেক কিছু চিকিৎসা করলো তাও ভালো হয় না। তারপরে এক কবিরাজরে দেখে আল্লাহ রহমত করছিল, তার জন্য উনি বাইরে আসছে। যে জ্বর আপনার ডাক্তারে ভালো করতে পারতেছে না, সেখানে কবিরাজের কাছে যাওয়ার পরে তাবিজ দিছিল, তাবিজ দেওয়ার পরে ওই নিয়ম কানুন গুলা মানতে পারছে, তার জন্য সে সুস্থ হয়েছে, এখন আল্লাহর মতো সুস্থ আছে। তারপরে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলো যে, আমার বাবাই জিজ্ঞাসা করলো যে কাকা তোমার কি হয়েছিল, সমস্যা কি হয়েছিল এদিকে? পরে কয় ও দেখাবো যে এখানে পানি সিস্তাছি, হঠাৎ করে আমার সামনে দৌড়ে একটা কি আইতেছে, আমার কাছে যখন আসছে তখন থেকে এটার গায়ে আমার প্রচুর লোয়া কাটা, মানে আমাদের যে লুম থাকে ওইটাই ওদের শরীরে কাটার মতো বড় বড় এটা অনেকটা, প্রায় 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লম্বা, যেটা আমরা বলি, মানে আমাদের গ্রামের ভাষায় বলি ভাই, কিন্তু শুদ্ধ ভাষায় এটা কি বলে এটা আমার জানা নাই। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলি শক, যেটা তিনি। তারপরে ওইটা আপনার মানুষের মতোই মুখ, কিন্তু সবকিছুতে আপনার কাটায় ভরপুর। ধরুন আমাদের মুখে দাড়ি আছে, ওদের মুখে দাড়িটা না, ওদের মুখে কাটা বড় বড়, তার পুরো শরীরে একইভাবে কাটা। তারপরে ওই দূর থেকে দৌড়ে আসা, মানে আমার আব্বার যিনি চাচা, আমার সম্পর্কে দাদা লাগে, ওই দাদার কাছে দৌড়ে আইছে, জড়ায় দৌড়ে লাইছে। আবার উনিও সাহসী, আগের দিনের মানুষ তো, তারা কিন্তু অনেক সাহসী থাকে, কারণ তারা এইভাবে চলে অভ্যস্ত। তার মাথায় এতটুকু সেন্স ছিল যে একমাত্র কামড় রে ভয় পায়, যদি যে কেউ ধরে সেক্ষেত্রে যদি সে কামড় দিতে যায় শখসরে, তাহলে এটা আর কাছে ফিরবে না। এটা মানুষের দাঁতের খুব ভয় পায়, বুঝছেন? তারপরে আপনার যখন আসে তখন এটার কাছে কামড়ে লাগছে, যখন আপনার জড়ায় ধরে লাগছে তখন আমার দাদা আর ছাড়তাছে না, কামড় দিয়ে ধরে রাখছে এটারে, আর সেটাও আমার ধরে লাগছে দাদাদের। পরে এইভাবে এক অবস্থায় এই উপর শুকনা থেকে আমার নিয়ে পানিতে ফালাই দিছে, তখন আর আমি তো আর পানির মধ্যে শক্তি কাটাইতে পারি না বেশি, এক হয়েছে কাদার মধ্যে আমার পাট সব ঢুকে গেল। তারপরে এইভাবে কামড়ও আর দিতে পারতেছে না, তারপরে এইভাবে এক অবস্থায় আমার ঘাড়ের মধ্যে চাপ দিয়া কাদার ভিতরে ঢুকাই লাইছে, কাদার ভিতরে ঢুকাই লাইছে মানে, আর আমি শরীরে শক্তি পাইতেছি না, একবার পুরো মুখ পর্যন্ত ঢুকাই লাইছে। তখন তো তোরাই তো আমার এবার টাইনা তুলছস। কিন্তু শখসরের বিষয়টা হইল যে আপনার ওইটা আপনার খুবই ভয়ঙ্কর একটা প্রাণী, যেটা আপনার আগুনের রূপ নেই, সরি যে আল্লাহর জিন জাতীয় একটা কি, এটা যাই হোক, ওইটা আপনার বেশিরভাগ এই যে হাওড় অঞ্চলে আগুনের মতো রূপ নিয়ে এটা চলাচল করে সব সময়। আমার দাদারে ওইটারে অনেকদিন জ্বর থাকার পর সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরও মাঝে মাঝে এটা জ্বরটা এখনো আসে, ঠিক আছে? হ্যাঁ, ওটার ভয়ের থেকে এটা কতটুকু পরিমাণে ভয়ঙ্কর বুঝেন। আর এটা মানুষটা আপনার রাস্তাঘাটে যেখানে থাকবে এটা মানে সমস্যা আপনার করবেই, যে কোনো জায়গায় এটা থাকলে এটার মধ্যে ভালো আর মন্দ নাই, এটা ডিস্টার্ব করবে। ওটা আবার জিনের দ্বারা এটা ধরলে হবে না, জিন পেট যেটা আছে ওইটাই এক ধরনের, ওইটা হচ্ছে আবার ভিন্ন ধরনের, যেটা থেকে সবার আমাদের সাবধান থাকতে হবে, ঠিক আছে? ধন্যবাদ রাসেল ভাই, আমাদের ঘটনাটা যদি প্রচারযোগ্য হয় আমাকে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। একটা লম্বা সময়ের পরে, একটা লম্বা জার্নির পরে কেমন অনুভূতি হয়, কতটুকু পেয়েছি জানি না, আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়েছি সেটা বলতে পারি। আর আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ভূত.com করে যেতে পারছি, এটা একটা বিশাল ব্যাপার। সামনের সময়গুলো আশা করছি আল্লাহর রহমত আরো সুন্দর হবে যদি আপনারা সঙ্গে থাকেন। 199তম এপিসোডের এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আগামী সপ্তাহে 200তম এপিসোডে আরো দারুণ কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ও হ্যাঁ, আমরা ওই দিনও হাফেজ মাইনুদ্দিন সাহেবকে রাখার পরিকল্পনা নিয়েছি, যদি তিনি আমাদের
ঘটনা দেন অবশ্যই আপনারা জানতে পারবেন। আমরা একটা ঘটনা আমাদের কাছে এখনো আছে, আমরা আরো কিছু ঘটনা নেয়ার বা পাওয়ার চেষ্টা করব। আপনাদের ঘটনাও আপনারা পাঠিয়ে দিন দ্রুত।